ছুটছে আমার হতভাগ্য জীবন গাড়ি, ব্রেক ফেল করে অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে। বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে এ গাড়ি যে কখন কোথায় গিয়ে থামবে তা আমি নিজেও জানি না। তাই এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে যাতে আমি দিশে হারা হয়ে না পড়ি, তাই আগে ভাগে এই এনার্জি টনিকটা আমি সাবার করে দিয়া আমার এনার্জিটা একটু বাড়িয়ে নিয়ে दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मानुष को अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। में फिर भी प्यास है, सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। ये प्यास ही बड़ी जीवन को अमानुष बना के মদ খাচ্ছিস বাবা? তুই কি চাস তুই অধঃপতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি তিল করে শেষ হয়ে যাই? ছি বাবা ছি, তুমি কি বলছো বাবা? তোমার এই অকালে কোনো কিছু হয়ে গেলে তোমার এই পাপের সাম্রাজ্য যে তাসির ঘরের মতো ভেঙে পড়বে বাবা। তোমার যে পাপের 16 কলা পূর্ণ হতে এখনো অনেক বাকি আছে বাবা, আমার তাই তো তোমার পাপের বোঝা মাথায় নিয়ে বরং আমি একটু একটু করে শেষ এভাবে আমি আর তোকে শেষ হতে দেব না। ছাড় বদল, ছাড় বাবা। আমি মানছি আমি অনেক পাপ করেছি, কিন্তু সেই পাপের রাস্তা তোর গায়ে আমি লাগতে দেবো না রে বাবা। বাবা বাবা তাহলে একটু সত্যি কথা বলো তো বাবা, জেঠিমাকে কে খুন করেছে? কি আবার? রাহুল তো বৌদিকে। মিথ্যে মিথ্যে বাবা মিথ্যে। 5 বছর পর দাদা বিলেত থেকে বাড়িতে ফিরে জেঠিমা দাদার মধ্যে কি এমন অশান্তি ঘটলো যে দাদা তার জেঠিমাকে খুন করতে বাধ্য হলো? কি আবার? রাহুল বাড়ি ফিরেই ওই অসভ্য গাইয়া মেয়েটাকে বিয়ে করার জন্য বৌদির কাছে জোরাবুরি করতে লাগে। আর এই নিয়ে ওদের মা ছেলের অশান্তি এমন চরমে পৌঁছে গেল, রাহুল রাগের বসে বৌদিকে খুনই করে ফেললো। ওটা তো তোমাদের বানানো গল্প বাবা, আসল সত্যিটা কি বাবা? আছে বাবা আছে। আজকাল কান পাতলে আমি অনেক কিছু কুকুরটির কথা তোমার শুনতে পাই, তাই তো আমার মনে আজ অসংখ্য প্রশ্ন জাগে বাবা। কেন জেঠিমাকে খুন হতে হলো? আর কেন বা দাদাকে তাই খুনের দায়ে জেল কাটতে হচ্ছে? আরে 15 বছর আগে আমার জ্যাঠা মশাইয়ের নিরুদ্দেশ হয়ে যাবে। আসলে রহস্যটা কি বাবা? তুই আবার কি পাগলের মতো বকতে আরম্ভ করলি?
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই সমস্ত কিছুর পেছনে রহস্য খুঁজে বেড়াচ্ছে। আছে কিসা রহস্য? 15 বছর আগে বড়দাদাবু নিরুদ্দেশ হয়ে গেলেন। আর কেন নিরুদ্দেশ হলেন তার খোঁজ না পেয়ে আপনি চুপচাপ হাত পা এটা রহস্য নয়। কি বললি? বলো। বড়দাদাবুকে তারাই মেরে মিথ্যা খুনের দায়ে পুলিশ জেল খাটালো। কোথায় তাকে ছাড়িয়ে আনবে তা না করে তাকে আবার কতগুলো মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে। এটা রহস্য নয়। বলো বলো। তুই দেখছি আজকাল আমাদের ফ্যামিলি নিয়ে খুব ভাবনা চিন্তা করছিস বলে মনে হচ্ছে। করবই তো। বড়বাবু যে একদিন আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, আনন্দ তাই তো তার পরিবারটাকে নিজের চোখে ধ্বংস দেখে বুকটা আমার ফেটে যাচ্ছে। আনন্দ এতই যত কষ্ট তো এ বাড়ি ছেড়ে চলে যেতেই পারিস। বাবা তুমি কি বলছো বাবা? আচ্ছা আচ্ছা বাবা, তুমি কি ভুলে গেলে আনন্দ হচ্ছে আমাদের বাড়ির সব থেকে পুরনো কাজের লোক? ভুলিনি। তাই তোকে মনে করিয়ে দিতে চাই, চাকর চাকর হয়েই থাকবি বাবা। অধিকারের সীমা লঙ্ঘন করে বাড়ির লোক হওয়ার চেষ্টা করলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া। যা এখান থেকে, যাও বেরিয়ে যা এখান থেকে। যাচ্ছি গো ছোট বাবু, আমি যে এ বাড়ির কাজের লোক এ কথাটা আমার মনেই ছিল না। আর এই কঠিন সত্যটা মনে করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর হাত ধরে দূর করে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন, আপনাকে আর সে কষ্ট করতে হবে না গো। বড় দাদাবু জেল থেকে ফিরলে তার সাথে আমি শেষ দেখা করে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাব। চিরদিনের মতো। আনন্দ এটা তুমি কি করলে বাবা? এটা তুমি কি করলে? আচ্ছা, যে মানুষটা আমাদের ফ্যামিলির জন্য এত কিছু ভাবে তাকে তাকে তুমি এইভাবে আঘাত দিলে কেন? কেন বাবা কেন? তবে কি হরান্দ অজান্তেই মৌচাকে ঢিলটা মেরে দিয়েছে বাবা? তুই আমার পাগলের মতো রক্ত আরম্ভ করলি, তোকে নিয়ে আমি আর পারি না। রূপসা রূপসা কি হয়েছে আঙ্কেল? রোহন সব কি পাগলের মতো বকছে? ও কি তোমার কাছে এরকম পাগলামি করে? হ্যাঁ আঙ্কেল, মানে কি সব বলে তো তোমার মাথা মধ্যে কিছুই বুঝতে পারি না। এই কথা তুমি আমায় আগে বলনি কেন? তাহলে তো অনেক আগেই আমি ওকে পাগলা গারদে পাঠিয়ে দিতে পারতাম। না আঙ্কেল, ওকে পাগলা কাজে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি যখন ওর দায়িত্ব নিয়েছি তখন আপনার ছেলেকে আমি ঠিক আগের জীবনে সুস্থ করে ফিরিয়ে আনবো। তাহলে তোমার মন খাওয়াটা গুলো ছাড়াতে পারলে না কেন? আজকাল তো দেখছি ও বেশি করে মদ খাচ্ছে। খাবে আঙ্কেল খাবে। ওই যে কথাই বলে না, প্রদীপ নেভার আগে একটু জ্বলে ওঠে, তেমনি আপনার ছেলেও মদ ছাড়ার আগে একটু বেশি করে মদ খাবে। রূপসা তাই আপনি ওর হাত থেকে মদের বোতলটা ছিনিয়ে নিয়েছেন বলে ও এত উত্তেজিত পাগলামো করছে। দিন ওটা আমাকে দিন, দিন ওটা আমাকে দিন। রূপসা নাও নাও রোহন, খাও। থ্যাংক ইউ রূপসা, মেনি থ্যাংক। পারছি না, চোখের সামনে ছেলেটার এই অধঃপতন আমি কিছুতেই সহ্য করতে পারছি না। রূপসা, তুমি যেমন করে পারো আমার ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনো। প্রয়োজন হলে আমি ওর সাথেই তোমার বিয়ে দেব। বাবা! যে কোনো মূল্যে আমি আমার রোহনকে সুস্থ দেখতে চাই, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। মরেও না। যে অন্যের শান্তি কেড়ে নেয় সে তো জীবনে কোনোদিন শান্তি পায় না বাবা, কোনোদিন না। দাদা ভাই, প্রদীপ নেবার আগে বেশি করে জ্বলে ওঠে না, অতিরিক্ত তেল পেয়ে আরো বেশি উজ্জীবিত হয়।
তো সময় এলেই বলবে। আমাদের তো ভাই কোথায় যাচ্ছো? বাবার কাছে। আমার বাবার সব কিছু নকল হলো, কেন জানি না বাবার চোখের জলটা আজ আমার কাছে আসল বলে মনে হয়েছে। তাই তো তাই তো আজ এই মদের বোতলটা বাবার পায়ের তলায় রেখে প্রতিজ্ঞা করে বলবো, বাবা আর আমি জীবনে মদ খাবো না, বাবা আর আমি জীবনে মদ খাবো না। সত্যি সত্যি তোর মাথাটা গেছে। আরে বাবা, মদ না খেয়ে তুমি পারবে তোমার পুরনো যন্ত্রগুলো সামাল দিতে? আরে তোমার দাদা খুন না করেও 19,000 ঘটনাটা বন্ধ করো, বন্ধ করো রূপসা, তুমি এই কথাগুলো বন্ধ করো। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না এই কথাগুলো, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। তুমি তুমি প্লিজ প্লিজ ওই কথাগুলো বন্ধ করো, ওই কথাগুলো। দেখেছো তো, দেখেছো এই সামান্য কষ্টও তুমি সহ্য করতে পারছো না। নাও নাও, আরে বাবা এটা খেয়ে নাও, দেখবে আবার তুমি সবকিছু ভুলে যেতে পারবে। ঠিক ঠিক বলেছো রূপসা, তুমি ঠিক বলেছো। যে সমস্যার সমাধান আমি কোনো দিনও করতে পারবো না, এই সমস্যাগুলোকে একটা একটা করে ভুলে যাওয়াই ভালো। আর তাই তো আচ্ছা, সব কিছুকে ভুলতে এবার থেকে আমি মদের বোতলে ডুবে থাকতে চাই। रुकेन साहब रुकेन। वो शराब যেমন দুঃখ দর্দ ভুলিয়ে দেয় তেমন মদ का याद করিয়ে দেয়। वो शराब मत पीजिए साहब। আমাকে মদ খেতে বারণ করে তুমি কে? আমি দাদা। ওর এই অধঃপতন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ইচ্ছে করছে দাদা হয়ে ওকে শাসন করে ওর হাত থেকে মদের বোতল ছিনিয়ে নি, কিন্তু আজ সে আমি। কে কে তুমি? কে তুমি? আর তুমি আমাকে তোমার দাদা বলে পরিচয় দিচ্ছ কেন? কে তুমি? মাফ করবেন সাহেব, আমার একটু বিলকুল আপনার মতো ভাই ছিল, আমাকে বহুত प्यार करते, लेकिन ऐसा ही शराब पीते पीते एक दिन उसको मौत हो गई। इसीलिए बोलते साहब अपनी शराब पीबेन ना। তুমি কে? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার আছি মেম সাহেব। ড্রাইভার? জি हाँ छोटा साहब, लाहिरी साहब আমাকে এখানে भेजिए दिए बोलो छोटो साहब उसका गर्लफ्रेंड लिए शॉपिंग मॉल शॉपिंग करते जाते, इसीलिए हम ही चले आसलो। तो चलें छोटा साहब तैयार হইলি। আমি যে ছোট সে তুমি জানলে কেমন করে? अरे क्यों जन्मे ना साहब, लाहिरी साहब तो हमारे सबर तस्वीर देखिए पहचाने दिए थे। हमें सपोज छोटा साहब आছেন और ये मेम साहब आपका गर्लफ्रेंड আছে। हाँ ना मेम साहब? ইউ আর রাইট, ইউ আর রাইট। लेकिन मेम साहब आप तो छोटा साहब का गर्लफ्रेंड আছে, मतलब दोस्त আছেন, বন্ধু আছে, और বন্ধু হয়ে বন্ধুকে নষ্ট হতে দেখে আপনি মজা নিচ্ছেন মেম সাহেব। আপনি ছোটা সাপের ভালো চায় না খারাপ চায়। আমাদের পার্সোনাল ব্যাপারে একদম মাথা ঘামাবে না। না না ঠিক ঠিক সামান্য ড্রাইভার হয়ে থাকাতে একদম। इंसान আছে মেম সাহেব इंसान, और मालूम হচ্ছে আপনি তো बिल्कुल বেনসান আছে। তা না হলে বন্ধুকে নষ্ট হতে দেখেও আপনি চুপ থাকতেন না। মালুম হচ্ছে আপনি বাইরে বাইরে দোস্তি দেখাচ্ছেন और ভিতরে ভিতরে দুশ্মনী করছেন। আরেকটা কথা রূপসা নামে বাজে কথা বলে তোমাকে আমি কে? কে তুমি? তোমার স্নেহ বড় কণ্ঠে যেন শাসনের সুর আমার অতীতটাকে মনে করিয়ে দিচ্ছে। তোমার অচেনা আখের চেনা দৃষ্টি যেন হাত চালিয়ে বলতে চাইছে তুমি আমার ভীষণ ভীষণ আপনজন। नहीं, আমি কারো কাছে আপন नहीं,
আপনি আমার ভাইয়ের মতন বলে ইমোশনালি আপনার নাম ধরে ফেলেছি। মুঝে মুঝে মাফ कीजिए সাব, মুঝে মাফ कीजिए। ভাইয়ের কাছে কি কখনো দাদাকে মাপ চাইতে আছে দাদা? अरे क्या बोला साहब, एक मामूली ड्राइवर। ড্রাইভার হলেও আজ থেকে তোমায় আমি দাদা বলে ডাকবো, আর তুমি আমাকে ভাই বলে ডেকো, আমার নাম ধরে ডেকো, কেমন? अरे बाहो, देखें मैम साहब देखें, ये आदमी दिलदार आदमी আছে, और इसका अंदर घुसते গেলে আপনাকে বহুত দিলদরিয়া হতে হবে। আমি নিশ্চয় চেষ্টা করব। আর সেই সঙ্গে আজ থেকে তোমাকে আমি প্রহরীর দাদা বলেই ডাকবো। তো ঠিক है বহিন, সির্ফ দাদা নই, আমি তোমাদের জীবন গাড়ির ড্রাইভার হয়ে আমি তোমাদেরকে পৌঁছে দেব সুখ, হাসি और আনন্দর গন্তব্যস্থলে। কোথায় গেলে গো? শিগগিরই আছো। কি হলো গো, তুমি অমন চিৎকার করে ডাকাডাকি করছো কেন? তুমি বুঝি কাকনকে একেবারে সাথে করেই নিয়ে এসেছো? না বড় বউ, আমি কাকনের কোনো খোঁজ পেলাম না। খোঁজ পাওনি মানে? গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে আমি দেখলাম গৌতম নামে কোনো লোকের খোঁজ পেলাম না। স্থানীয় বাসিন্দারা বললো গৌতম নামে ওখানে কেউ কোনোদিন ছিল না। তাহলে তাহলে এখন কি হবে গো বড় বউ, কি হবে তাহলে? ওগো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কাকনের কথা কে ভাববে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো বড় বউ, এটা আমাদের কান্নার সময় নয়। যদি যদি সত্যিই কাকনের কোনো সেরকম বিপদ হয়ে থাকে তাহলে তাহলে প্রথমে কাকনকে আমাদের বাঁচাতে হবে। তার আগে ওই গৌতম নামে লোকটাকে আমাদের খুঁজে বের করতে হবে। বুঝতে হবে না দাদা, বুঝতে হবে না। গৌতম নামের সেই লোকটা সশরীরে আপনাদের সামনে হাজির। গৌতম, নিন, আমায় জুতো মারুন। আপনাদের বোনকে বিয়ে করে নিয়ে গিয়ে কোথাও বিক্রি করে দিয়েছি, এই অভিযোগে আমায় পুলিশে দিন। কেন? ছিছি, এসব তুমি কি বলছো ভাই? আমরা তোমাকে পুলিশে দেব কেন? নিশ্চয়ই দেবেন বৌদি। আমি যদি আপনাদের সাথে প্রতারণা করি তাহলে আপনারা অবশ্যই আমায় পুলিশে দেবেন। আর আপনারা যদি আমার সাথে প্রতারণা করে থাকেন তাহলে আমার কি করা উচিত বলতে পারেন? আমরা আমরা প্রতারণা করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা জেনে বুঝে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কাকন একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু নিজের নারী সত্তাকে বিলিয়ে দিয়ে ঠিক কলঙ্কিনী সাজার মতো কোনো কাজ করতেই পারে না। পারে না নয়, পেরেছে। গৌতম, তাহলে শুনুন, ফুলসজ্জার রাতে কাকন হঠাৎ অসুস্থ হয়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম অ্যাসিডিটির কারণে হয়তো বমি করছে, কিন্তু হসপিটালে নিয়ে যেতে ডাক্তার তো অন্য কিছু ডাউট করে। তারপর পেটের ছবি, আই মিন ইউএসজি করতেই ধরা পড়লো কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা। এই দেখুন রিপোর্ট, না, ইউএসজি রিপোর্টটা দেখে নিন ভালো করে। আমি কি দেখছি? শয়তানি মেয়েটা আমার বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। সামনে ফেলে হতভাগ্য আমি গলা টিপে না, বের করে দিলাম। শোনো শোনো শোনো, এতটা উত্তেজিত তুমি হয়েও না। অনেক সময় ভুল রিপোর্ট আসে, আমরা না হয় আবার নতুন করে রিপোর্ট করব। বড় বউ, যদি সেই রিপোর্ট এই রিপোর্টের সঙ্গে মিলে যায় না, তখন কি হবে বড় বউ? তার থেকে আমি গৌতম তোমার কাছে হাত জোড়ো করে একটা অনুরোধ করছি ভাই, কাকনের পেটের ওই পাপটাকে তুমি নষ্ট করে তুমি কাকনকে সরল মনে মেনে নাও। অসম্ভব! অন্যের উচ্ছিষ্টাকে কখনোই আমি আমার স্ত্রী বলে স্বীকার করতে পারবো না।
আমি বেশ বুঝতে পারছি আপনারা সবকিছু জেনে বুঝে মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়েছিলেন। আপনাদের সবাইকে আমি পুলিশে দেব। না, তুমি তুমি এই রকম একটা সিদ্ধান্ত নেও না ভাই। তার জন্য তুমি যা বলবে আমরা তাই মেনে নেব। বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আপনার বোন কাকনের কলঙ্ক ঢাকার মূল্য স্বরূপ আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, আর টাকাটা কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যেই লাগবে। কিন্তু কদিনের মধ্যে এত টাকা আমরা পাবো কোথায়? সেটা আমার জানার বিষয় নয়। আমি ঠিক 10 দিন পরে আবার আসব। হয় টাকা রেডি রাখুন, নলে জেলে যাওয়ার জন্য রেডি থাকবে। কথাটা মনে থাকে। গৌতম, 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 দাঁড়াও ভাই। গৌতম, গৌতম, দাঁড়াও ভাই। কি হলো বড় বউ? আমার সংসার আকাশে এবার কোন বিপদের মেঘ ঘনিয়ে এলো? কাকনের বিয়ের ঋণই এখনো শোধ করতে পারিনি, তারপরে আবার এতগুলো টাকার ধাক্কা। টাকার জন্য ভেবো না, টাকার জন্য ভেবো না। আমি অফিসের লোনের জন্য অ্যাপ্লাই করেছি। লোনটা পেয়ে গেলেই কাকনের সমস্ত তেল শোধ করে দেবো। ওরে, কাকনের বিয়ের দেনা শেষ করলেও আরেকটা দেনা যে আমাদের গলাটাকে চেপে ধরেছে রে ভাই। আবার কার কাছে সে কিসের দেনা দেনা? কি করে শোধ করবি? বৌদি, দাদা, কার কাছে কিসের দেনা বলো তো আমাকে। কিছুক্ষণ আগে গৌতম এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে। এটা দেখলেই তুই সব বুঝতে পারবি। কি 1 মাসের অন্তঃসত্ত্বা? না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস অবিশ্বাসের চেয়ে এই রিপোর্টটার মূল্য অনেক যে বেশি রে ভাই। তাই তো গৌতম ওই কলঙ্ক ঢাকার জন্য আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করেছে ভাই। 5 লাখ টাকা? হ্যাঁ, আর বলে গেছে 10 দিনের মধ্যে যদি ওই টাকা আমরা না দিতে পারি আমাদের সবাইকে জেলে দেবে। না না, কোথায় কোথায় পাবো রে ভাই ওই 5 লক্ষ টাকা? আজ আমি যে বড় অসহায় রে ভাই। আজ আমি বড় অসহায় কেন, অসহায় কেন? এই ভাইটা তো আছে। ও বৌদি, বৌদি শোনো না, তুমি দাদাকে চিন্তা করতে পারবে। গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে কাকনের অভিযোগের জন্য 5 লক্ষ টাকা আমি ব্যবস্থা করে দেব। ওদের জন্য তুমি একটা টাকাও খরচা করবে না। এ তুই কি বলছিস রে বিউটি? হ্যাঁ, কাকনের আজ বড্ড বিপদ। ওই 5 লাখ টাকা ও যদি না পায় তাহলে কাকনের জীবনটা যে নষ্ট হয়ে যাবে রে। যাই যাবে, তাতে আমাদের কি? কাকন কি একা ওর বোন যে সব ঝামেলা ওকেই পোহাতে হবে? বিউটি, স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু একটা টাকাও দেবে না। আহ, যা বোঝলে তাহলে কথা বলতে আসো না। যাও, তুমি রান্না করে যাও। আমি ঠিকই বুঝি, কিন্তু তুমি কিছু বোঝো না। তুমি বোকা হাদা বলে না, এমনি। এরা তোমার মাথায় কাঁঠাল ভেঙে খায়। আর আমার মনে হয় না এই এরাই মিথ্যে বাহানা করে টাকা আটবার জন্য এই সব গল্প সাজিয়েছে। আমার স্পষ্ট কথা তুমি শুনে নাও, এদের কথায় আমি তোমাকে একটা টাকাও নয় ছয় করতে দেব না। এসব তুই কি বলছিস মা? বাবা, লাদ্দি বাবা যদি একটু আধটু পয়সা 9-6 করে, সেটাকে তুই 9-6 বলে বাবাজির মনে কষ্ট দিবি? না 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 না, এটা তুই একদম ঠিক করিনি। বাবা তুমি আমি হলাম বাঁকা বাকুলি, আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। আর আমারই মেয়ে হয়ে তুই কিনা বাঁকা পথে
চলছিস? বাবা না 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 না, এ তো ভালো কথা নয়। ওকে একটু ভালো করে বোঝান মেসোমশাই, ওকে একটু ভালো করে বোঝান। আজ আমাদের সংসারে অনেক বড় বিপদ নেমে এসেছে, আর সংসারে সবাই মিলে এই বিপদের যদি মোকাবিলা না করি, আমাদের এই সুখের সংসারটা একেবারে শ্মশান হয়ে যাবে মেসোমশাই। তোমার সুখের স্বর্গ করতে গিয়ে আমার তো সংসার করতে পারি না। দাদার নিজের হাতের গড়াই সোনার সংসারটাকে আমি কিছুতেই শ্মশান হতে দেব না, কিছুতেই না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সোনার সংসারটাকে আমি স্বর্গ গড়ে তুলবো, স্বর্গ। আমি কিছুতেই হতে দেবো না, তোমাকে আমি কিছুতেই 5 লাখ টাকা দিতে দেব না। আলবাত দেবে। 5 কেন, 10 লাখ টাকা দেবে। বাবা আর এ বাবারে তুই যদি কিছু বাগড়া দিয়েছিস, তোর সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দেব। বাবা এত অস্থির হচ্ছিস কেন মা? সাধনা নীলাদ্রি কি করে? বাবাজি তো আর ওই টাকা দিয়ে নয় ছড়াচ্ছে না, বাবা আর জুয়া খেলছে না। না হ্যাঁ মা, যা বলছিলাম কয়েকদিন আগে তুই বলছিলিস না, ওই তোর নাকি বড় রাস্তার ধারে একটা জমি কিনে নতুন একটা বাড়ি করবি। নীলাদ্রি নাকি তোর নামে সেই জায়গাটা কিনে দেবে। আর তেমন একটা জমির খোঁজ আমি পেয়েছি। ও মা, আমি আবার কবে জমি কিনতে বললাম? এই দেখ, বড্ড তোর ভুলো মন। আর সকালের কথা তোর বিকেলে মনে থাকে না। বাবা হ্যাঁ, আর কাছে আয়। এই হতভাগী, যা বলবো সব যেন সবেতেই হ্যাঁ বলে যাবি। আর এমন দেখ না আমি কেমন এই ব্যাপারটা তালগোল পাকিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে শুনুন, বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছিল, আপনি দালালিও করেন? না মানে আমি বলেছিলাম তো, আমার না বড় শখ ওই বড় রাস্তা ধরে একটা মস্ত বড় বাড়ি হবে। এই সে বাড়ি পরে হবে, আগে জমিটা কিনে নে। অসম্ভব, এখন জমি টমি কেনার কোনো পরিকল্পনা আমার নেই। পরিকল্পনা করে ফেলো। আর 5 মেসিবেল জমি আমি 5 লাখ টাকায় দেখে এসেছি। আর জমিটা আমার মেয়েকে কিনে দাও বাবাজি, আর সে বাড়ি যখন পারে বানিয়ে। আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? সে কি বাবাজি, বোনকে সুখী করতে যদি 5 লাখ টাকা দিতে পারো, আর বউকে খুশি করতে 5 লাখ টাকা বার করতে পারো না? কাকনের কলঙ্ক ঢাকতে যদি 5 লাখ টাকা তুমি খরচা করতে পারো, আমাকেও 5 লাখ টাকা দিয়ে জমি কিনে দিতে হবে। বিউটি, কখনের জীবন মরণ সমস্যা। যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিড়িতে বসে তার মরে যাওয়াই ভালো। তাহলে তোমারই তো আগে মরে যাওয়া উচিত ছিল। তুমিও তো পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে। কোন হারামজাদি বলবে? যে বাঁচে সে কি প্রমাণ করতে পারবে যে আমি আমার পেটে বাচ্চা নেই? এই মুখপুরি ইলি তো সব ফাঁস করে। কি হলো, চুপ করে গেলে কেন? সেদিন কি তুমি সত্যি অন্তঃসত্ত্বা ছিলে নাকি মিথ্যে নাটক করে? না না বাবাজি, মিথ্যে নয়। আসলে ও বলতে গিয়ে অন্যের কারো বাচ্চা পেটে নিয়ে বিয়ের পিড়েতে বসেছিল। আমি তো তোমার বাচ্চাই পেটে ধরে আছি। কার বাচ্চা তুমি ওই পেটটায় ধরে আছো সেটা সময়ই বলে দেবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন তোমার এই পেটের বাচ্চাটা জন্মাবে। তারপর তার ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যাবে আসলে বাচ্চাটা কার। কেউ না জানলেও আমি তো জানি
তোমার এই পেটের বাচ্চাটা আমার নয়। তাই তোমার এই দালালি করা বাবাকে বলো আগে থেকেই 5 লাখ টাকা জোগাড় করে রাখতে। 5 লাখ টাকা। সর্বনাশ, এবার কি হবে বাবা? আমাদের চাল বেচাল করে ও যে অন্য একটা চাল ছেলে দিয়ে চলে গেল। অত চিন্তা করিস না মা, তোর পেটে কোনো বাচ্চাই নেই। সত্যি তো? তাহলে তাহলে আমাদের কোনো ভয় নেই। দিদির পেটে বাচ্চা নেই, তাহলে তোমরা ঢপ দিয়ে বিয়েটা দিয়েছো। এই হারামজাদা, একদম চুপ। কিছু মহৎ কাজ করতে গেলে একটু মিথ্যে কথা বলতেই হয়। তাই বলে এত বলো ঢপ? তুই থামবি? একটা টেনশনে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার উপর আবার তুই খোঁচা দিচ্ছিস। আরে এত টেনশনের কি আছে? তুই বরং একটা কাজ কর। কি? এই যত সম্ভব তুই একটা পেটে বাচ্চা নিয়ে নে, আর এই বাচ্চাটাকে আগের বাচ্চা বলে চালিয়ে দেবো। আরে বাবা, সে চেষ্টা কি আমি করিনি ভেবেছো? তোমার জামাই আমার ছায়া পর্যন্ত মারাতে চায় না, বলে যতদিন না বাচ্চাটা বের হচ্ছে ততদিন নাকি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। এই যে দেখছি যে নিজেদের মাঝে নিজেরাই বেঁধে গেছিস। নাই, জামাইবাবুকে কথাটা বলে আছি। ও জামাইবাবু, এই তুই জামাইবাবুকে কি বলবি রে? বলবো জামাইবাবু, দিদির পেটে বাচ্চা নেই, দিদির পেট খালি। চুপ কর হারামজাদা। তোর জামাইবাবু জানলে কি করবে জানিস? দাদি তো দিদির চুলের মুঠিটা ধরে দুল করে তাড়িয়ে দেবে। আর এটাও জানি কি জানিস? দিদি আমাকে জামাইবাবুর কাজ পর্যন্ত যেতেই দেবে না। তার আগে আমার মুখটা সব বন্ধ করে দেবে, তাই না রে দিদি? বাবা, তোমার এই ছেলেটাকে যতই বোকা ভাবো, ও একটা পাক্কা শয়তান। আমলা গাছে আমলা বলবে না তো, আম বলবে আম। তা তোর মুখটা বন্ধ করার জন্য কি করতে হবে শুনি? তেমন কিছু না, আমাকে একটা এই এত বলো মোবাইল ফোন কিনে দিতে হবে। মোবাইল? মোবাইল দিয়ে কি করবি? কেন? আমার বাড়িতে তেলেলা তা করলে তাই করবো, গান শুনবো, ফেসবুক করবো, ফিলিপালার গেম খেলবো, আর অন্য কিছু করবো। তুই তো বোকা শোকা ছেলে, আর মোবাইল চালানো কি করে? মোবাইল চালানো শিখতে হয় না গো বাবা, বলুন মোবাইলে সব কিছু শিখিয়ে দেয়। বল দিদি, ওই দিদি মোবাইল কিনে দিবি কিনা বল? না, ওকে একদম মোবাইল কিনে দিবি না। কিনে দেবে না? দিবি না তো? না। দেবে না তো? না। ঠিক আছে, আমি জামাই বাবুর কাছেই চললাম। ভাই আমার, দোহাই তোর, আমি কথা দিচ্ছি, আমি তোকে একটা মোবাইল কিনে দেবো, এবং আজই। লে ধাক্কা, লে ধাক্কা। ভাই